আমরা আজকের পার্টের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হয়েছে তোমার এর আগে আমরা দুইটা পার্ট পড়েছি। দুইটা পার্টের মধ্যে আমাদের প্রথম থেকে শুরু করে একেবারে শ্রেণীবিন্যাসে যে শ্রেণীবিন্যাস বলতে আমাদের জীবজগতের যে পাঁচটা ধাপ ছিল মনেরা, তারপর প্রতিষ্ঠা, ফানজাই, প্রত্যেকটা ধাপ নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এখন আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন যে ধাপগুলো আছে সেই ধাপগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো প্রথম কথা হয়েছে যে শ্রেণীবিন্যাস কাকে বলে সংজ্ঞাটা আমরা গত পাঠের মধ্যে শেষ করেছি এবং শ্রেণীবিন্যাসের জনক কাকে বলে কেরুলাস লিনিয়াসকে। কেন কেরুলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয় সেই কথাটা আমরা অলরেডি পূর্ববর্তী পাঠের মধ্যে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা যে জিনিসটা বলবো যে শ্রেণীবিন্যাসের যে ধাপ আছে সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব এবং বইয়ের মধ্যে তোমাদের যে আলোচনার মধ্যে শুরুতেই বিশেষ করে একটা শ্রেণীবিন্যাসের ধাপ তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়েছে সেটা হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস। তাহলে আমরা সেটাও আজকে আলোচনা করব। তো শুরুতেই যে কথাটা আছে যে শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপের আগের তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ তার অন্তর্গত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম, অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি, অন্তর্ভুক্ত জীবের সংখ্যা কম। তার মানে কি এইখানে যে যদি আমরা যাই প্রথম রাজ্যের মধ্যে রাজ্য এবং পর্বের সাথে যদি তুলনা করি, আমরা জানি যে রাজ্যের মধ্যে আমাদের কি জীবের সংখ্যা বেশি এবং পর্বতে কি হবে বৈশিষ্ট্যের সংখ্যা কম হবে। তো এইভাবে যদি আমরা নিচের দিকে যাই স্পেশালি যে বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে রাজ্যতে সবসময় রাজ্যের মধ্যে জীবের সংখ্যা বেশি হয় এবং তার বৈশিষ্ট্যের সংখ্যা কি হয় কম হয়। তো নিচের দিকে যত যাব আমরা গণের মধ্যে যদি যাই স্পেসিফিক কয়েকটা বৈশিষ্ট্য পাবো যে স্পেসিফিক ভাবে এবং জীবের সংখ্যা তত কমতে থাকবে। তো প্রতি একটি জীবের প্রজাতিক পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড হিসাবে 7টি ধাপ রয়েছে। তার মানে সহজ কথায় যদি আমি বলি যে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? 7টি। এই 7টি ধাপই আমাদেরকে মুখস্থ করতে হবে। তো এর মধ্যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো লিখার কিছু নিয়ম আছে আমাদের, যে নিয়মগুলোর মধ্যে তোমাদেরকে একটু বলি। সেগুলোর মধ্যে এই ধাপগুলো আমাদের স্পেশালি লিখার কিছু সিস্টেম আছে। তো লিখার বেলায় আমাদের শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো আছে আমাদের স্পেশালি এই যে দেখো প্রথম ধাপগুলো হচ্ছে রাজ্য, পরেরটা পর্ব বা বিভাগ, পরেরটা শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, জেনাস। এই 7টা ধাপ আমাদেরকে লিখতে হবে এই অ্যাঙ্গেল করে। যে অ্যাঙ্গেলটাতে আমাদের আছে এই অ্যাঙ্গেল করে আমাদের কি 7টা ধাপ লিখতে হয়। এইগুলো সোজা করে খাতার মধ্যে লিখা যাবে না। কারণ সোজাভাবে খাতার মধ্যে লিখলে সেগুলো কি হবে? ভুল হবে। তো এইগুলো আমাদেরকে লিখতে হবে কিভাবে? এই যে অ্যাঙ্গেল গুলো আছে এই অ্যাঙ্গেল করে লিখতে হবে। তো 7টা ধাপই আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এরপরে যদি আমরা যাই যে শ্রেণীবিন্যাসের নেস্টেড হায়ারার্কি, আরেকটা ওয়ার্ড আছে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে যে নেস্টেড হায়ারার্কি কি? যে উপরের যে বড় একটা সেট আর তার নিচের ধাপগুলো তার একটা উপসেট। উপসেট রাজ্যের উপসেট হলো পর্ব। আর পর্বর উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ। তার মানে প্রত্যেকটা আমরা বলতে পারি কি যে উপরের দিকে যে ধাপগুলো আছে উপরের ধাপগুলো আমাদের সেট আর নিচের গুলো তার কি উপসেট। তো এই যে ভাবে সাজানোর যে রীতি আছে বা সাজানোর যে নিয়ম আছে এই নিয়মটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। মানে সহজ কথা উপর থেকে নিচে ধাপ অনুসারে সাজানোর যে নিয়ম আছে সেটাকে নেস্টেড হায়ারার্কি বলে। এটা জ্ঞানমূলকে প্রায় তোমাদের আসে এবং সেটার দিকে একটু খেয়াল রাখবে। এরপরে বলছে যে অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের সাথে আগের ধাপের যেসব বৈশিষ্ট্য পরের ধাপের সাথে মিল থাকে সেগুলো উজ্জ্বল রাখা হয়। সেভাবে লিখলে মানুষের যেমন কি আছে বইয়ের নাম কি লিখছে হোমোসেপিয়েন্স সিনিমিনাস এরকম হবে। এখানে তোমাদের বইয়ের মধ্যে মানুষের যে সিনিমিনাস যেটা দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট। এক কথা এটা পরীক্ষাতে আসার মতো একটা শ্রেণীবিন্যাস। তো শুরুতেই যে কাজটা করবে সেটা হচ্ছে যে রাজ্য বা মানুষের শ্রেণীবিন্যাস। আমরা এখন যে জিনিসটা পড়তেছি সেটা হচ্ছে কি মানুষের শ্রেণীবিন্যাস। তাহলে মানুষের শ্রেণীবিন্যাস যদি আমরা পড়তে যাই তাহলে দেখো এখানে কি আছে আমাদের শুধু সরাসরি যদি আমরা ছোট্ট করে পড়ি যে আমাদের এই যে 7টা পর্ব ছিল যে কোনো শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ দেখো মানুষের বেলায় এই 7টা ধাপ আমরা লিখে নিছি আগে। তো প্রত্যেকটা ধাপের মধ্যে প্রথম মানুষের যে রাজ্য বা জগৎ যেটা আছে সেটা হচ্ছে কি এনিমিলিয়া, মানুষের পর্ব হচ্ছে কি কর্ডাটা এবং শ্রেণী হচ্ছে ম্যামালিয়া, বর্গ প্রাইমেটস, গোত্র হচ্ছে কি হোমিনিডি এবং কি গণ হোমো এবং পিসিস হচ্ছে কি হোমো সেপিয়েন্স। তো এই 7টা ধাপই হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস। যদি 2 মার্কের জন্য আসে যে মানুষের শ্রেণীবিন্যাস আলোচনা করো তাহলে তোমরা এইটা এইভাবে লিখলেই হবে। আর যদি মার্ক 3 মার্ক থাকে অথবা একটু বেশি মার্ক থাকে তাহলে তোমাদের কি আহ, একটু বড় করে আলোচনা করতে হবে। যেমন প্রত্যেকটা ধাপের মধ্যে দেখো রাজ্যের মধ্যে রাজ্য বা জগতের মধ্যে কয়েকটা করে দুইটা করে বৈশিষ্ট্য দিয়ে দিছে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম যে বিষয়টা বলছে রাজ্য, রাজ্য হচ্ছে কি আমাদের রাজ্য, রাজ্যের বিষয়টা হচ্ছে এনিমিলিয়া। কারণ
মানে রাজ্য এনিমিলিয়া হওয়ার কারণগুলো হয়েছে সুকেন্দ্রিক কোষবিশিষ্ট বহুকোষী পরভোজী জটিল টিস্যুতন্ত্র আছে। মানে এক কথায় প্রাণী জগতে যত প্রাণী আছে সবগুলাই এনিমিলিয়া রাজ্যের অন্তর্গত। যদি এটা উদ্ভিদ হইতো তাহলে আমরা বলতাম কি, রাজ্যের নাম বলতাম প্লান্টি। ওই যে আমরা জীবজগৎ পড়ে আসছিলাম না যে ভাগগুলো, ওই ভাগগুলাই ওই যে ৫টা ধাপ পড়ে আসছিলাম, ওই ৫টা ধাপের মধ্যে এনিমিলিয়ার মধ্যে সমস্ত প্রাণীরা অন্তর্গত। আর সমস্ত উদ্ভিদ কিসের মধ্যে অন্তর্গত? সেটা হচ্ছে প্লান্টির মধ্যে। তাহলে রাজ্যের কথাটা আমরা সহজেই বলতে পারি, রাজ্য হচ্ছে এনিমিলিয়া। এনিমিলিয়া রাজ্য হওয়ার কারণ হচ্ছে কি, এটা সুকেন্দ্রিক কোষবিশিষ্ট, মানে কোষগুলো সুকেন্দ্রিক। তার মানে কি, নিউক্লিয়াস সুগঠিত এবং বহুকোষী। এরা এককোষী না, প্রত্যেকটা জীবই কি বহুকোষী। পরভোজী, মানে পরভোজী মানে কি, খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। আরেকটা আছে কি, জটিল টিস্যু তন্ত্র বিদ্যমান। এদের যে শরীরের মধ্যে যে টিস্যুগুলো আছে, মানে অনেকগুলো কোষ মিলে তো টিস্যু হয়, এই টিস্যুগুলো কি জটিল টিস্যু তন্ত্র বিদ্যমান আছে। এরপরে ধাপটা যাও ফাইলাম। এইগুলা লিখার বেলায় কিন্তু এইভাবে আমাদের কি তীর চিহ্ন দিয়ে লিখতে হবে। এইগুলা লিখার বেলায় নিয়ম আছে আমাদের কি, তীর চিহ্ন দিয়ে লিখতে হয়। এই যে এই যে দেখো, দেখো তোমাদের এখানে এইভাবে কি বইয়ের মধ্যে তীর চিহ্ন আকারে লিখে লিখে দিছে। তো সো এটাও ইম্পর্টেন্ট, এটাও মাথায় রাখবে। এরপরে যাও পর্বের মধ্যে যদি আমরা যাই, পর্বের নাম কি, করডাটা। করডাটা পর্বটা নিয়ে আমরা ক্লাস 8 এ পড়েছিলাম যে করডাটা কাদেরকে বলা হয়, যাদের জীবনে কোনো একটা পর্যায়ে নটোকট, অর্থাৎ এক সহজ কথা যদি বলি মেরুদণ্ড থাকে, তাদেরকে করডাটা বলা হয়। তো আমরা আগে থেকে জানি যে মানুষের জীবনে কোনো একটা পর্যায়ে কি আছে, নটোকট ছিল। বর্তমানে মানুষের কি মেরুদণ্ড আছে, এই জন্য মানুষের পর্বের নাম কি, করডাটা। এরপরে শ্রেণীতে যদি যাই, শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া বলার কারণ হচ্ছে একটাই, বাচ্চাকে বুকে দুধ খাওয়ায় এবং কি যাদের চুল এবং লোম আছে তাদেরকে কি বলা হয়, ম্যামালিয়া বলা হয়। তাহলে ম্যামালিয়া পরীক্ষাতে এইভাবে আসতে পারে যে মানুষকে কেন ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত বলা হয়। তখন এই যে যে কারণটা আছে, এই কারণটা লিখলেই কি মোটামুটি হবে। এরপরে যাও বর্গতে। বর্গতে যে বিষয়টা বলা হয়েছে, বর্গ প্রাইমেট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা প্রচুর পরিমাণে 2 মার্কের জন্য অনুধাবনে আসে। যেমন আছে কি, বর্গ প্রাইমেট। প্রাইমেট কেন বলা হয়, যে মানুষকে প্রাইমেট বর্গের প্রাণী বলা হয় কেন? এই প্রশ্নটা এতবার আসছে বোর্ড কোশ্চেনের মধ্যে, দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিভাবে আসে। শুধু এটা না, এখান থেকে যে কোনো একটা ধাপকে নিয়ে যে কেন বলা হয় এই প্রশ্নটা আসতে পারে। তো প্রথম কথা রয়েছে, বর্গ প্রাইমেট বলার কারণ দুইটা কারণ। একটা হচ্ছে আঁকড়ে ধরার উপযোগী হাত, মানে যে কোনো বিষয়, যে কোনো বস্তুকে, যে কোনো অবস্টেন্সকে মানুষ কি করে আঁকড়ে ধরে রাখতে পারে। আরেকটা হচ্ছে ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টি শক্তি বেশি উন্নত। মানে মানুষের যদি আমরা চিন্তা করি, তাহলে মানুষের কি আছে, ঘ্রাণ শক্তি, দৃষ্টি শক্তি, কি ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টি শক্তি বেশি উন্নত। তার মানে মানুষের দৃষ্টি শক্তি, মানুষের চোখ দিয়ে সবচেয়ে ভালো দেখে ঘ্রাণের তুলনায়। যেমন কুকুর বিড়াল বা অন্য প্রাণীদের বেলায় কি, ওদের ঘ্রাণ শক্তি খুবই প্রখর দৃষ্টি শক্তি থেকে। আচ্ছা, এরপরে গোত্রদের দাও ফ্যামিলি। গোত্রের ইংলিশ কি, ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে কি, হিউম্যানিটি। হিউম্যানিটির বেলার কারণ হচ্ছে কি, দেখো, যে কারণ শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং প্রকৃতির সাথে সদৃশ্য আছে। তার মানে আমরা গোত্র যদি যাই, তো গোত্রের মধ্যে এই প্রাণীদের সাথে মানুষের কি আছে, সদৃশ্য আছে। তার মানে পর্যায়ক্রমে আমরা কিন্তু আস্তে আস্তে ধাপ বাই ধাপ যাচ্ছি এবং বৈশিষ্ট্যগুলো মানুষের ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে কি, যে প্রাইমেট বর্গের মধ্যে মানুষের সাথে অন্য অন্য প্রাণীও ছিল। গোত্রের বেলা যেমন গোত্রতে আছে কি, মানুষের সাথে শিম্পাঞ্জি, গেরিলা, ওরাংওটাং প্রকৃতির সদৃশ্য আছে। এখন আমরা কিন্তু একটা সময় যাইতে যাইতে একেবারে টোটালি মানুষের, শুধু মানুষের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো পাবো। এরপরে আসছে আমাদের জেনাস, মানে হুমু। মানে জেনাস হুমু বলার কারণটা হচ্ছে কি, এখানে যে দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খারাপভাবে 2 পায়ে হাঁটতে পারে। মানে এখন যদি আমরা যে বিষয়টা চিন্তা করি, যে দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং মানবজাতির মধ্যে অন্যান্য প্রাণীর তুলনায় আমাদের মস্তিষ্কের কি অংশটা বেশ বড় এবং খারাপভাবে 2 পায়ে হাঁটতে পারে। খারাপভাবে 2 পায়ে হাঁটতে পারে শিম্পাঞ্জি এবং আর কি কয়েকটা প্রাণীর সাথে মিলে। নাহলে দেখো ম্যাক্সিমাম প্রাণী মোটামুটি হবে কি এখানে হয়ে যায়। তো এরপরে আসে প্রজাতি। প্রজাতি মানে কি আছে, হোমো সেপিয়েন্স। এর বলার কারণ হচ্ছে কি, হোমো সেপিয়েন্স বলার কারণ হচ্ছে আমাদের দেখো এখানে কি আছে, যে চওড়া, খাড়া কপাল, খুলির হাড়, মানে হুমুগণের অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। এই কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রাণী জগতে অন্যান্য প্রাণীর তুলনায় বুদ্ধিগতভাবে সবচেয়ে বেশি উন্নত কে, মানুষ। এই জন্য মানুষকে কি, বিশেষ করে মানুষকে হোমোপিসিয়াস, মানে সেপিয়েন্স প্রজাতি বলা হয়। তো এখন আমি একটা ছোট্ট করে একটা যে জিনিসটা বলবো, সেটা হচ্ছে কি, আমরা যদি শুরু থেকে যাই, শুরুতে প্রথম যে বিষয়টা আছে আমাদের রাজ্য এনিমেলের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলা জীব অনেকগুলো প্রাণী ছিল। মানে এক কথায় প্রাণী জগতে যারা ছিল সবাই এনিমেলের অন্তর্গত ছিল। তো এর মধ্যে আমাদের যেমন ধরো মশা অথবা এককোষী বহুকোষী প্রাণী যা যা আছে সবগুলোই মোটামুটি হবে। তো এরপরে আমরা যখন পর্বতে আসলাম, পর্বের মধ্যে এসে শুধু কাদেরকে নিলাম, শুধু যাদের মেরুদণ্ড আছে তাদেরকে নিলাম, বাকি সব বাদ, কটাটা পরের মধ্যে। এরপর যদি ম্যামালিয়াতে যাই, ম্যামালিয়ার মধ্যে শুধু মেরুদণ্ড না, যারা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ায় তাদেরকে অন্তর্গত, বাকি সবকিছুই বাদ। যে সকল প্রাণীরা বাচ্চাদেরকে বুকের দুধ খায় শুধু তারাই এখানে থাকবে, বাকি সবাই বাদ। এরপরে যদি আমরা যাই কিসের মধ্যে, প্রাইমেটের মধ্যে। প্রাইমেটের মধ্যে গেলে দেখো আমরা অনেক প্রাণীকে আলাদা করে ফেলতে পারবো এখান থেকে। যেমন আঁকড়ে ধরার হাত এবং ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত। এখানে মাত্র খালি কয়েকটা প্রাণীকে বোঝানো হবে, যেমন শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং প্রকৃতির সাথে কি আছে, সদৃশ্য আছে। এরপরে যদি আমরা যাই গণ,
গণর বেলায় যদি যাই, তাহলে এই যে এখানে দেহের অনুপাতের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং কি খাড়া দুপায়ভাবে হাঁটতে পারে। এটা শুধু একমাত্র মানুষ এবং কয়েকটা প্রাণীর সাথে মিলে। এরপরে যদি যাও প্রজাতির মধ্যে, প্রজাতিতে গেলে আমরা আরো সুন্দরভাবে বৈশিষ্ট্যটা বলতে পারবো। সেটা হচ্ছে কি, কারণ চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড়, হোমো পিসেস গণের তুলনায় উন্নত, মানে বুদ্ধিগতভাবে উন্নত। এটা হচ্ছে শুধু একমাত্র মানুষের। তো যদি পরীক্ষাতে মানুষের শ্রেণীবিন্যাস আসে এবং 3 মার্কের জন্য আসে, তাহলে তোমরা এই পুরাটাই লিখবে এখানে। পুরাটাই তোমাদের লিখতে হবে। এখান থেকে কোনো অংশ বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? আর মানুষের শ্রেণীবিন্যাসটা একটু কষ্ট করে ভালো করে মুখস্থ করবে। এটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি আমাদের কি থাকে? ইম্পোর্টেন্ট থাকে। ঠিক আছে? তাহলে এটা আমাদের খুব ভালো করে কি দেখতে হবে। এরপরে আমরা যাব কোন অংশের মধ্যে? এরপরে যাব আমরা দ্বিপদ নামকরণের মধ্যে। চলো আমরা এখন দ্বিপদ নামকরণে যাই। এরপরে আসতেছে আমাদের দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের একটা সহজ কথা বলি। দ্বিপদ বুঝাই যাচ্ছে যে এই অংশটা পড়লে আমাদের বোঝা যাচ্ছে যে কয়টা অংশ থাকবে? ২ টা পদ থাকবে। তো দেখো, প্রথম যে বলছে যে দ্বিপদ নামকরণের বিষয়টা হচ্ছে কি, একটা জীবের বৈজ্ঞানিক নামের ২ টি অংশ বা পদ নিয়ে গঠিত। তো প্রথম অংশটাকে বলা হয় গণ এবং দ্বিতীয় অংশটাকে বলা হয় প্রজাতি। ও আরেকটা বিষয় হইছে, তোমাদেরকে বলি, সেটা হচ্ছে লেখার বেলায় লাস্টে যখন আমরা প্রজাতি লিখবো, প্রজাতির বেলায় কিন্তু ২ টা অংশই লিখতে হয়। দেখো, একটা হোমো আছে আর একটা পি আছে, সিপিয়েন্স আছে। এখানে হোমোরা কিন্তু কি গণ এবং সিপিয়েন্স কি প্রজাতি। এটা আমাদের বৈজ্ঞানিক নাম। যে কোনো বৈজ্ঞানিক নাম লিখতে গেলে ২ টা অংশ লিখতে হয়। ঠিক আছে? তো প্রথমটাকে বলা হয় গণ এবং দ্বিতীয়টাকে বলা হয় কি প্রজাতি। এবং এই নামকরণ কিভাবে লিখতে হবে এবং সবগুলা নিয়ম একটু পরে আমাদের ডিটেলস আসবে। তো এই জায়গাটার মধ্যে আমরা বললাম কি যে, যে কোনো জীবের বৈজ্ঞানিক নামে কয়টা অংশ থাকে? ২ টা অংশ থাকে বা ২ টা পদ থাকে। তো প্রথমটাকে বলা হয় কি, প্রথমটার নাম হচ্ছে কি গণনাম এবং দ্বিতীয় অংশটাকে বলা হয় কি প্রজাতি। যেমন এখানে উদাহরণ দিছে যে গুলালুর বৈজ্ঞানিক নাম কি? সোলানাম টিউবারোসাম। তাহলে এখানে কয়টা আছে? ২ টা আছে। তার মানে সোলানাম গণনাম, টিউবারোসাম কি প্রজাতিক নেম। এইখানে এই যে কথাটা আমি এইমাত্র বললাম যে সোলানাম গণনাম এবং কি টিউবারোসাম প্রজাতির নাম বুঝাইছে। এরূপ ২ টি পদ নিয়ে গঠিত নামকে বলা হয় দ্বিপদ নাম। এবং নামকরণ প্রক্রিয়াকে বলা হয় দ্বিপদ নামকরণ। তাহলে এইরকম পরীক্ষাতে ২ টা প্রশ্ন এখানে আসতে পারে। একটা হচ্ছে দ্বিপদ নাম কাকে বলে? আর হচ্ছে দ্বিপদ নামকরণ কাকে বলে? যদি বলে দ্বিপদ নাম কি? তাহলে বলবা কি যে সাধারণত গণ বা প্রজাতিক নাম নিয়ে গঠিত নামকে বলা হয় কি দ্বিপদ নাম। ঠিক আছে? যে গণ বা প্রজাতিক নাম নিয়ে গঠিত নামকে বলা হয় দ্বিপদ নাম। আর যদি বলা হয় দ্বিপদ নামকরণ কি? তাহলে বলবা কি গণ এবং প্রজাতিক নাম নিয়ে গঠিত নামকরণের পদ্ধতিকে বা প্রক্রিয়াকে, এটা কি জাস্ট একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে বলা হয় দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের ইংলিশ ওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট। বাইনোমিয়াল নোমেনক্লেচার। এটা পরীক্ষাতে প্রায় সময় আসে। যেমন হয়তো বাংলা নামও থাকতে পারে অথবা ইংলিশ নামও থাকতে পারে। যে বাইনোমিয়াল নোমেনক্লেচার কি? তখন তোমরা এটা সহজে বুঝে নেবে কি দ্বিপদ নামকরণই বোঝানো হচ্ছে। তো দ্বিপদ নামকরণের যে বিষয়টা আমরা এখন দেখব, যে দ্বিপদ নামকরণের কি আছে আমাদের লক্ষ্য বা পদ্ধতি কয়টা আছে? একটাই আছে। ঠিক আছে? তো দ্বিপদ নামকরণের পদ্ধতি বা লক্ষ্য একটাই। লক্ষ্য একটাই না, লক্ষ্য আরো আছে। লক্ষ্য আমাদের অনেকগুলা ইউজ করা হয়। তো সেই জায়গাটার মধ্যে আমরা একটু দেখি। তো আমাদের যে বিষয়টা আছে যে দেখো, আন্ত আ এই লাইনটা, এখন যে লাইনটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের স্পেশালি কি আছে যে আইসিবিএন আর এটা কি আছে আইসিজেডএন। এটার পুনরূপ প্রচুর পরিমাণে আসে পরীক্ষার মধ্যে। ঠিক আছে? এটা সরাসরি তোমরা দেখতে পাবে পরীক্ষার মধ্যে যে আইসিবিএন অথবা আইসিজেডএন কি। তাহলে প্রথম যদি আমরা যাই, তাহলে এই যে এখানে কি আছে আমাদের আইসি কি আছে জেডএন, আর এটা কি আছে আইসি বিএন আইসিজেডএন। তাহলে এখন দেখো যে আমাদের আইসিবিএন কি। আইসিবিএন বিষয়টা হচ্ছে উদ্ভিদের নামকরণের বেলায়, স্পেশালি কাদের নামকরণের বেলায় ইউজ করা হয়? উদ্ভিদের। উদ্ভিদের যে নামকরণটা আছে, উদ্ভিদের নাম, নাম বিশেষ করে কি বলে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক এন্ড নোমেনক্লেচার, এটাকে বলা হয় কি আইসিবিএন কৃত, মানে করা হয়। তাহলে সহজ কথা হচ্ছে কি আইসিবিএন হচ্ছে একটা সংস্থার নাম। এটা মানে নামকরণে বিভিন্ন ধরনের পদ্ধতি দিয়ে রাখছে। সেই অনুসারে আমরা কি করি? উদ্ভিদের নামকরণ করি। তাহলে আইসিবিএন এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল কি নোমেনক্লেচার। আর প্রাণীদের বেলায় আমাদের কোন নামকরণ ফলো করতে হয়? আইসিজেডএন কৃত স্বীকৃত নামগুলো যেগুলো আছে, যেগুলো আছে, যেমন আছে কি ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে দুইটার মধ্যে আমরা কি পার্থক্য পেলাম? পার্থক্য পেলাম একটার মধ্যে কি আছে আমাদের, একটা জুলজিক্যাল আর একটা আছে কি বোটানিক্যাল। বাকি সব আমাদের সেম, সেম টু সেম। ঠিক আছে? আচ্ছা, এই প্রকৃতপক্ষে এই কোডগুলো পুস্তক আকারে লিখিত দলিল। এইগুলা কি আছে আমাদের আইসিবিএন এর যেগুলো আছে, একটা সংস্থা আছে, সেইগুলোর মধ্যে কি একটা পুস্তক আকারে লিখিত দলিল আছে। যেমন তুমি এখন একটা নতুন জীব আবিষ্কার করলে, তো এটাকে কিভাবে তুমি নামকরণ করবে? এই নামকরণের বেলায় যদি তুমি একটা প্রাণী আবিষ্কার করো, নতুন প্রাণী, তাহলে বা নতুন একটা প্রজাতিকে আবিষ্কার করো কোনো একটা, তাহলে তোমাকে আইসিজেডএন এর যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো ফলো করে তোমাকে কি করতে হবে? নামকরণ করতে হবে। আর যদি তুমি একটা উদ্ভিদ, নতুন একটা উদ্ভিদের স্পিসিস আবিষ্কার করো, তাহলে তোমাকে কি করতে হবে? ওই যে আইসিবিএন এর যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো ফলো করে তোমাকে কি করতে হবে? লিখতে হবে। আচ্ছা দেখো, এখানে আরেকটা কথা বলছে যে নামকরণের বেলায় ল্যাটিন নাম, ল্যাটিন শব্দ হওয়ায়
দেখো কেন আমরা ল্যাটিন শব্দটা ব্যবহার করি। নামকরণে ল্যাটিন শব্দ হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হবে। দেখো সারা বিশ্বের মধ্যে আমাদের কি আছে, অনেকগুলো ভাষা আছে, ঠিক আছে। তো সেই সবগুলো ভাষা আমাদের পক্ষে কি করা সম্ভব না, মানে জানা সম্ভব না। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি, আমাদের সবগুলোকে একই ফরম্যাটে আমাদেরকে কি করতে হয়, লিখতে হয়, ঠিক আছে। একই ফরম্যাটেই আমাদের কি করতে হয়, লিখতে হয়। তাহলে এখন এরপরে আমরা যে জায়গায় যাব, এরপরে আমরা যাব বিশেষ করে দ্বিপদ নামকরণের কে আবিষ্কার করছে বা কার দ্বারা এই দ্বিপদ নামকরণগুলো আমাদের আসছে। তাহলে সেটার আগে আমরা আরেকটু দ্বিপদ নামকরণের বিষয়গুলো একটু দেখি। তো সেই বিষয়গুলোর মধ্যে আমাদের প্রথম যে অংশটা আছে, যে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কাকে, ঠিক আছে, অথবা দ্বিপদ নামকরণ কি, যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে যে দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ কাকে বলে, সংজ্ঞাটা যদি আমাদের পরীক্ষাতে আসে তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে কি, যে দ্বিপদ নামকরণ বলতে বোঝায় দুইটি পদের সমন্বয়ে উদ্ভিদ অথবা প্রাণীর বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতি। এই নামকরণ অবশ্যই ল্যাটিন ভাষায় করতে হবে এবং এর অবশ্যই আর দুইটা অংশ থাকতে হবে। দ্বিপদ নামকরণের শর্ত হয়েছে এটা, এই দ্বিপদ নামকরণ মানে বৈজ্ঞানিক নামকরণ করতে গেলে তোমাকে ল্যাটিন ভাষায় করতে হবে এবং এর দুইটা অংশ থাকতে হবে। গণনাম শেষে প্রজাতিক পদ যুক্ত হবে, মানে বিশেষ করে প্রথম থাকবে গণনাম, পরে থাকবে কি প্রজাতিক নাম। আর এইরকম নামকরণের পদ্ধতিকে বলা হয় কি, দ্বিপদ নামকরণ। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, কিউলাস লিনিয়াসকে কেন দ্বিপদ নামকরণের জন্য বলা হয়। তো এই জায়গায় আমরা গত শ্রেণীবিন্যাসে বেলায় বলছিলাম যে কিউলাস লিনিয়াসের নাম ছিল কি, কার্বন লিনি, মানে তার নামটা ছিল 3 পদের। সে কি করছে, তার নিজের নামটা চেঞ্জ করে দ্বিপদ নামকরণের ফরম্যাটে লিখছে। তো কেলাস লিনে প্রথমে জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণীকুলে শ্রেণীবিন্যাস করেন। তিনি উদ্ভিদ ও প্রাণী প্রাণী প্রজাতিগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দ্বিপদ নামকরণ চালু করেন, মানে সেই প্রথম এটা চালু করছে। এবং তার আগে বিভিন্ন প্রজাতির বৈজ্ঞানিক নামকরণ নিয়ে অনেক জটিলতা ছিল এবং নামের তালিকা বেশ বড় ছিল। তাই মানে সেই প্রথম সহজভাবে দ্বিপদ নামকরণ পদ্ধতি চালু করছে বলে তাকে কি বলা হয়, ওই দ্বিপদ নামকরণ বা শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। আর এই জায়গাটা আমাদের দেখো, সে 3টা বই লিখছে, তোমাদের বইয়ে মনে হয় একটা বইয়ের নাম আছে, ঠিক আছে, যেমন 3টা বইয়ের নামটা মনে রাখবা। একটা হচ্ছে কি প্লিসিস প্ল্যান্টারাম, জেনারা প্ল্যান্টারাম, একটা কি সিস্টেমা ন্যাচারি। সিস্টেমা ন্যাচারি নামকরণটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই 3টার নামই তোমার কার উপর লিখা, তার দ্বিপদ নামকরণের উপর লিখা। এরপরে দেখো আমাদের যদি আমরা এতে যাই, দ্বিপদ নামকরণের বেলায় আমরা এরপরে যাইতেছি কোথায়, দেখো যে টুরাস লিনিয়াসের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো আচ্ছা, 1953 সালে সুইডিশ বিজ্ঞানী কিউলাস লিনিয়াস লিসিস প্ল্যান্টারাম বইটি রচনা করেন। সে কত সালে, 1753 সালে, যে সে পিসিস প্ল্যান্টারাম নামে একটা বই রচনা করছে এবং সেই বইটার মধ্যে সে কি করছিল, এই দ্বিপদ নামকরণের বিভিন্ন নামকরণের যে পদ্ধতিগুলো আছে সেগুলা এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেন। এবং শুধু না, এই পিসিস প্ল্যান্টারাম বইয়ের মধ্যে তিনি কি করেন, গণ এবং কি প্রজাতির সংজ্ঞা দেন। এবং দেখো এখানে বলছে তিনি সর্বপ্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি ধাপগুলো ব্যবহার করেন। এখন একটা কথা বলি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, যে তোমরা এতক্ষণ দেখলে যে শ্রেণীবিন্যাসের যে ধাপ আছে কয়টা, 7টা। কিন্তু 7টা ধাপের মধ্যে 7টা কিন্তু লিনিয়াস আবিষ্কার করে নাই। লিনিয়াস আবিষ্কার করছে কয়টা, 4টা। 4টার মধ্যে দেখো শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি, মানে তার মানে সে কয়টা ধাপ পূর্বে আবিষ্কার করে নাই, সে 3টা ধাপ আবিষ্কার করে নাই, ঠিক আছে। সেই 3টা ধাপ কি কি হইতে পারে, সেই 3টা ধাপের মধ্যে আমাদের যদি আমরা যাই সেখানে দেখো বিশেষ করে কি আছে, গণ প্রজাতি মানে লাস্টে 2টা, এবং প্রথম কি আছে আমাদের জগৎ বা পর্ব, এটা নাই। তার মানে সে কি কি নাই, রাজ্য এবং কি আছে, গোত্র, গোত্র, এই 2টা সে কি করে নাই, করে নাই। তাহলে এখানে দেখো একটু ভালো করে, যে সে কয়টা ধাপ লিপিবদ্ধ করছিল, 4টা, শ্রেণীবর্গ, আর এটা কি আছে আমাদের গণপ্রজাতি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা বাদ দিতে পারবে না, কারণ এটা আমাদের পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। কি কি, যে শ্রেণীবিন্যাসে ধাপ আছে কয়টা, এই শ্রেণীবর্গ, আর এটা কি আছে গণপ্রজাতি, এই 4টা ধাপ কে ব্যবহার করেন, কেওরাস লিনিয়াস ব্যবহার করেন, এটা প্রচুর পরিমাণে আসে। আচ্ছা, এখন দেখো শ্রেণীবিন্যাস লিনিয়াসের দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমৎকার কি উদ্ভাবন, এবং দ্বিপদ নামকরণের নিয়মগুলা, এটা পরীক্ষাতে সবচেয়ে সবচেয়ে বেশি পরিমাণে আসা একটা প্রশ্ন, যে দ্বিপদ নামকরণের পদ্ধতিগুলো আলোচনা করো, ঠিক আছে। তো দ্বিপদ নামকরণের পদ্ধতিগুলো যদি তোমাদের আসে, এখানে এখানে 8টা নিয়ম আছে, মানে বিশেষ করে দ্বিপদ নামকরণ পদ্ধতি কয়টা নিয়ম আছে, 8টা নিয়ম আছে। অথবা এইভাবে আসতে পারে যে রুই মাছের বৈজ্ঞানিক নামকরণের নীতিমালাগুলো লিখো। যদি রুই মাছ, সরাসরি রুই মাছের কথা বলে তাহলে তোমাকে কিন্তু সবগুলো উদাহরণ রুই মাছ দিয়ে দিতে হবে। আর যদি বলে মানুষের কথা বলে তাহলে সবগুলো উদাহরণ হোমো সেপিয়েন্স দিয়ে দিতে হবে। আর যদি এমনি নর্মালি অনেকগুলো উদ্ভিদ টুদ্ভিদ দেওয়া যদি বলে যে দ্বিপদ নামকরণের পদ্ধতিগুলো আলোচনা করো, তখন তোমরা নর্মাল ভাবে করতে পারবা।
তো প্রথম যেটা দেখো বিপদ নামকরণ ১ নম্বর পদ্ধতি রয়েছে নামকরণ ল্যাটিন ভাষা কিংবা ল্যাটিনের মতো করে উপস্থাপন করতে হবে। তাহলে তুমি যে বিপদ নামকরণটা করবা অথবা বৈজ্ঞানিক নামটা দিবা সেটা কি করতে হবে? ল্যাটিন ভাষায় দিতে হবে অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। যদি পরীক্ষাতে বড় করে প্রশ্ন লিখতে যাও তাহলে এই একটা লাইনে লিখবা, ব্র্যাকেটের লাইনগুলো লিখার দরকার নাই। তবে ব্র্যাকেটের লাইনগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন বলছে কি, তরুণ প্রাণীবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন যা কেবল ঢাকায় পাওয়া যায়। এইখানে একটা ছেলে উদাহরণ দিয়েছে যে সাজিদ আলী হাওলাদার, সে চিটং ইউনিভার্সিটির প্রাণীবিজ্ঞানের ছাত্র ছিল। এবং তার যে সে একটা ব্যাঙের প্রজাতি আবিষ্কার করেন এবং সেই প্রজাতিটা মোটামুটি ঢাকায় পাওয়া যায়। এবং এটার নামকরণটা দেখো কেমনে করছে সে, তিনি এর নাম রাখছেন কি, জাকরানা ঢাকা। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই গণের নাম রাখছে কি, জাকরানা ঢাকা। তার মানে সে যে ব্যাংকটা আবিষ্কার করছিল সেটা একেবারে মানে বিশেষ করে গণটা একদম সম্পূর্ণ নতুন একটা গণ, প্রজাতি তো ভিন্ন অবশ্যই, সে গণটাও ভিন্ন পাইছে একদম টোটালি। তো এই জন্য সে বৈজ্ঞানিক নামকরণটা সে তার ওই ঢাকা ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠাতা ছিল কাজী জাকের হোসেনের প্রতি সম্মাননা দেখিয়েই তিনি এই নামকরণটা করেন। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসলে এটা আমার লেখার দরকার নাই, শুধু একটা লাইনে লিখবা যে নামকরণ ল্যাটিন ভাষা কিংবা ল্যাটিন ভাষা মধ্যে উপস্থাপন করতে হবে। এরপরে যাও ২ নম্বর অংশতে। ২ নম্বর অংশের মধ্যে যে কথাটা বলছে, নামকরণের ২ টা অংশ থাকবে। এটা মেক্সিমাম গুলো আমরা অলরেডি পড়ে ফেলছি অনেকগুলাই। নামকরণের ২ টা অংশ থাকবে। ১ম টা গণ, ২য় টা কি প্রজাতিক পদ। শেষ। এটা তো অলরেডি আমরা দ্বিপদ নামকরণের মধ্যে পড়ছি। যেমন আছে কি লোভীয় রুহিতা। এখানে আছে কি রুই মাছের বৈজ্ঞানিক নাম। এখানে কি আ রুই মাছের বৈজ্ঞানিক নামের নাম কি? লেবীয় রুহিতা। এখানে লেবীয় হইছে গণ এবং রুহিতা কি প্রজাতিক পদ। ৩ নাম্বারটা হইছে কি জীবজগতের জীবজগতের বৈজ্ঞানিক নাম অনন্য অথবা ইউনিক হতে হবে। কারণ একই নাম ২ টি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। তার মানে কি তুমি যে নামটা রাখবা সেটা অবশ্যই ইউনিক হইতে হবে। এই নামটা ইতিপূর্বে কোনো প্রাণীর ক্ষেত্রে অথবা উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করা হইছে। এরকম নাম তুমি কি করতে পারবা না? ব্যবহার করতে পারবা না। ইউনিক হইতে হবে। যেমন এখন চিন্তা করো মানুষের নামগুলো যদি ইউনিক হইতো তাহলে কি আমাদের একই সাথে একই নামে কি ২ জন লোক পাওয়া যাইত? পাওয়া যাইত না। কিন্তু আমরা নামকরণে গেলে তো আর ইউনিক রাখি না। তবে চেষ্টা করি এখনকার মেক্সিমাম ফ্যামিলি নামকরণগুলো একটু ইউনিক রাখার জন্য। এইজন্য দেখবে ভার্সেটাইল বিভিন্ন ধরনের নাম মানুষের এখন রাখতেছে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই বৈজ্ঞানিক নামের প্রথম অংশ বড় অক্ষরের হবে, বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে। যে এই যে একটা নামকরণ যদি আমরা লিখতে যাই তাহলে প্রথমটা কি হতে হবে? এই যে দেখো লুবিয় রুহিটার কথায় যাই আমরা। প্রথম গণ নামের যে প্রথম অংশটা আছে লুবিয়, এখানে এলটা বড় হাতের, বাকি প্রত্যেকটা ওয়ার্ডই ছোট ছোট হাতের। ইভেন কি পিসিস এর প্রথম অক্ষরটাও কি ছোট হাতে লিখতে হবে। বুঝতে পারছো এটা? তাহলে বিষয়টা হচ্ছে যে বৈজ্ঞানিক নামের প্রথম অংশ কি হবে? বড় অক্ষরে হবে, বাকি অক্ষরগুলো কি হবে? ছোট হাতের হবে। এরপরে আমরা যাবো, এই যে এখানে একটা উদাহরণ দিছে যে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? উইলিয়াম সিপা। তারপরে আছে প্যান্থারা লিও সিংহের বৈজ্ঞানিক নাম। দেখো এখানে প্রত্যেকটা উইলিয়াম সিপার মধ্যে কি প্রথমে কি আছে? পেঁয়াজের প্রথম অংশে বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের। প্যান্থারা লিওর দেখো পি কি বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের। এরপরে যে বিষয়টা বলছে এটা খুব আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে বৈজ্ঞানিক নামকরণ, বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। ইটালিক অক্ষর মানে কি? ইটালি যে দেশ আছে সেই দেশের অক্ষরে লিখতে হবে এরকম না। ইটালিক হরফ হইছে এরকম একটা, তোমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করবা, কম্পিউটারে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কাজ করতে গেলে সেখানে দেখবা ওই ইটালিক হরফ আছে। ইটালি মানে কি একটু বাঁকা করে লিখতে হবে। কখন? যখন তুমি এটা মুদ্রণ করবা, মানে বিশেষ করে প্রিন্ট করবা, তখন বইয়ের নামটা কি করে দিতে হবে? বাঁকা করে লিখতে হয়। যেমন যে অরাইজা সিটি বা একটু বাঁকা আছে কিন্তু। যেমন কাতলা কাতলা এটা কি বাঁকা আছে। ঠিক আছে? অনেকের হয়তো বা তোমরা ইটালিক ফর্মটা বুঝো না। এই জন্য তোমাদেরকে দেখো একটা ইটালিক ফর্মটা আমি দেখাই যে ওয়ার্ডের মধ্যে যে বিষয়টা আছে এই যে আইটা আছে এটা হচ্ছে ইটালিক হরফ। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? যেমন ধরো এখানে আমরা জটিলতা শব্দটাকে কি করলাম? মার্কিং করলাম। ঠিক আছে? তাহলে এই যে আমাদের ইটালিক আইটা আছে এটাতে আমরা চাপ দিলেই এটা কি হয়ে যাবো? বাঁকা হয়ে যাবে আমাদের। ঠিক আছে? তো এটা বাংলার বেলায় হয় না, এটা ইংলিশের বেলায় সবচেয়ে বেশি পরিমাণে হয়। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করতে হবে তাইলেই হবে। যেমন ধরো এই যে তোমার এখানটা দেখা ইটালিক হরফের বেলায় এই যে এনিমেলিয়া। ঠিক আছে? এনিমেলিয়া। তাহলে ইটালিক হরফে আমি চাপ দিলেই এনিমেলিয়া কি বাঁকা হয়ে গেছে। এটা হইছে আমাদের কি ইটালিক। আর বি তো বোল্ড। এটা কম্পিউটারের মধ্যে আছে। এই লেখাটাই আমি যখন মুদ্রণে যাব তখন আমাকে কি করে লিখতে হবে? বাঁকা করে লিখতে হবে। এরপরে যাও হাতে লেখার সময় কি? হাতে লেখার সময় গণ বা প্রজাতিক নামের নিচে আলাদাভাবে দাগ দিতে হবে। এই কথাটা সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে বেশি পরিমাণে যে ভুলটা হয়, এই ভুলটা হয় যখন বৈজ্ঞানিক নাম তুমি হাতে লিখবা, পরীক্ষার খাতার মধ্যে লিখবা, তখন নিচে কি করতে হবে? গণ বা প্রজাতিক নামকে পৃথকভাবে আলাদাভাবে দাগ টেনে দিতে হবে। এইটা যদি তুমি না দাও তাহলে স্যার তোমার মার্ক কেটে দিবে একদম টোটালি। আমার একবার মনে আছে, আমার একবার ক্লাস সম্ভবত 9 এর বার্ষিক পরীক্ষার খাতা কাটতেছিলাম। মনে হয় যে ২ জন স্টুডেন্ট এরকম
মানে মানে নাম লেখার পরে হাতে টেনে দাগ দিছে ম্যাক্সিমাম, এবং রুল 1-2 সেই কাজটা করে নাই, নিচেই তার কি করতে পারে নাই, দাগ টেনে দেয় নাই, তো ওদের মার্কেটে দিছি। তো এই জন্য বিষয়টার দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখবা, যখনই তুমি যে কোনো জায়গায় বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নাম লিখবা তখন কি করবা, পৃথকভাবে কি করবা, দাগ টেনে দিবা। এরপরে যাও যে কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন। যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে, একটা জীবকে যদি বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানীকৃত নামটি গৃহীত হবে। যেমন ধরো ভুলবশত একটা প্রজাতির কি দুজনে নামকরণ করে ফেলছে বা তিনজনে করে ফেলছে, এখন তুমি এটা সমাধান করবা কেমনে? সমাধান হবে এটাই যে সবার আগে কাজটা করছিল তার নামটা গৃহীত হবে, বাকিদের নাম কি হবে না, গৃহীত হবে না। এরপরে যাও, যিনি প্রথমে জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম সহ প্রকাশের সাল উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন ধরো এখন এটা আমরা স্বাভাবিকভাবে কম করি, কারণ আমরা তো জানি না, এটা আমাদের জন্য একটু বার্ডেন, মানে একটু বেশি বোঝা হয়ে যায়। তারপরেও যে কোনো একটা নাম যদি বিজ্ঞানী দিয়ে থাকে, তাহলে সেখানে কি করতে হবে, ওই নামটা লেখার পরে তার সংক্ষেপের নামের প্রথম অংশ, মানে প্রথম একটা অক্ষর এবং সালটা দিয়ে দিতে হবে। যেমন ধরো এখানে গেছে হোমোসেপিয়েন্স এল 1758, তাহলে এই অর্থ রয়েছে এল মানে এখানে কি, এল মানে এখানে লিনাসকে বোঝানো হয়েছে, এবং তিনি 1758 সালে মানে কি মানুষের বৈজ্ঞানিক নামকরণ করেন। যেমন অরাইজা সিটিবা, এল এল মানে লিনিয়াস, 1753 সালে তিনি এটা নামকরণ করেন। ঠিক আছে, তবে এই দেখো এল লিনিয়াসের সংক্ষিপ্ত রূপ, তবে দৈনন্দিন গবেষণা এবং পাঠের এতটুকু সময় এতটুকু অনেক সময় লিখা হয় না, মানে আমরা স্বাভাবিকভাবে লিখতে গেলে পরীক্ষা খাতার মধ্যে বলো অথবা বিভিন্ন জায়গায় লিখতে গেলে এটা লিখা হয় না, এটা আমাদের জন্য অনেকটা কি হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়। কারণ এমনি বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করে তো কষ্টসাধ্য, তার মধ্যে আবার সেটা কে লিখছে, কে কত সালে দিছে, এগুলো তো মনে রাখা আরো আমাদের জন্য কষ্ট। এরপরে আমরা যাবো কি, কয়েকটি দ্বিপদ নামকরণের যে গুলো আছে, বৈজ্ঞানিক নামগুলো আছে, সেইগুলো তোমাদের এখানে বলে দিয়েছে। টোটাল এই দ্বিপদ নামকরণ অধ্যায়ের মধ্যে সম্ভবত 21টা বৈজ্ঞানিক নাম আছে, এবং 21টা বৈজ্ঞানিক নামে তোমাকে কি করতে হবে, মুখস্থ করে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষার মধ্যে আসে। আর এইখানে একটা কথা বলি, বৈজ্ঞানিক নামগুলো যদি কারো মুখস্থ করতে কষ্ট হয়, তাহলে দেখবো বিশেষ করে জাতীয় বিষয়গুলো আমাদের একটু বেশি পরিমাণে আসে, যেমন জাতীয় ফুল শাপলা, তারপরে কি আছে ইলিশ, তারপরে কি আছে কাঁঠাল, এগুলো একটু বেশি করে বলবা, এই জাতীয় বিষয়গুলো পরীক্ষাতে আসে। এরকম ভাবে সরাসরি প্রশ্ন আছে যে আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম লিখো, তো অনেকেই অনেকে তো হয়তো যে ভুলে যায় জাতীয় ফুল কি, তাহলে তো সে এ লিখতেই পারবে না। তো প্রথম যে বৈজ্ঞানিক নামটা আছে কি, দান, দানের বেলায় কি লিখছে, দান, ওয়ারাইজা সেটিভা, এটা কিন্তু পৃথকভাবে কি করতে হবে, ডাকতে আনতে হবে, এটা যেন সবসময় মাথার মধ্যে থাকে, ঠিক আছে? যে ওরাইজা সেটিভা, তাহলে তুমি কি করবা এখানে, এদের প্রথমটা দিবা ওরাইজা, তারপরে কি লিখবা, এই সেটিভা। এরপরে যাও পাট, পাটের বেলায় কি আছে, কর্কোরাস ক্যাপসুলারিস, এই যে কর্কোরাস কি করবা, এই যে ক্যাপসুলারিস, একটু পুরো একটা ডাক টেনে দিবা, ঠিক আছে? এরপরে যাও আম, আমের বৈজ্ঞানিক নাম কি, মেনজিফেরা ইন্ডিকা, এই মেনজিফেরা, এই যে কি আছে ইন্ডিকা। এরপরে যাও কাঁঠাল, কাঁঠাল বৈজ্ঞানিক নাম কি, আর্টোকার্পাস হেটারোফাইলাস, এই দেখো আর্টোকার্পাস কি আছে, হেটারোফাইলাস, ঠিক আছে? এটা এইভাবে দিবা। তারপরে শাপলাটা কি আছে, নিমফিয়া নুচালি, এই দেখো নিমফিয়া, তারপরে কি আছে নুচালি। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে জবা, জবাটা কি আছে, হিবিস্কাস রোসা সাইনানসিস, তো আমাদের এই অক্ষরটা একটু রাখতে হবে, হিবিস্কাস রোসা কি আছে, সাইনানসিস। আচ্ছা, এরপরে কি আছে, কলেরা আছে, তারপরে কি আছে, ম্যালেরিয়া আছে। এরপরে আমাদের আর কি কি আছে, কলেরাটা কি আছে, ভাইব্রিও কলেরা। তারপরে আছে কি ম্যালেরিয়া জীবাণু আছে প্লাজমোডিয়াম বিবক্স। আরশোলাটার নাম কি, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। তারপরে কি আছে, মৌমাছিটা আছে কি, পিস ইন্ডিকা। ইলিশেটার নাম কি আছে, টেনুলুসা ইলিশা। তারপরে কুনু ব্যাঙের আছে কি, কুনু ব্যাঙের কি আছে, ডোট্রোফাইরানাস মেলানোস্টিকাস। তারপরে কি আছে আমাদের ডুয়েলেটা আছে। তো এরকম ভাবে যে বৈজ্ঞানিক নামগুলো আছে সবটি বৈজ্ঞানিক নাম শেষ করবে, তার মানে এর সাথে আমরা যে জিনিসটা করলাম, আমাদের প্রথম অধ্যায়ের 3টা পার্টের মধ্যে বলছিলাম শেষ করব, 3টা পার্টই শেষ। তো এই অধ্যায়গুলো কেমন হয়েছে তোমরা সেটা জানাবে, এবং ভালো করে প্রথম অধ্যায়টা শেষ করবে। এখান থেকে বিশেষ করে ফিজিক্স অথবা কেমিস্ট্রির বেলায় প্রথম অধ্যায় ইম্পর্টেন্ট কম, কিন্তু বায়োলজির বেলায় প্রথম অধ্যায়টা খুবই বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই অধ্যায়টা তোমাদের ভালোভাবে পড়তে হবে। আমরা নেক্সট পরবর্তী যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় শেষ করব। তো সেই জন্য তোমাদের বলতেছি একটু ভালো করে ভিডিওগুলো দেখবে, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে জানাবে, ঠিক আছে? ওকে।